শিকড় টিভি। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে শিকড় টিভির নিয়মিত বিশেষ আয়োজন শেকড়ের খোঁজে অনুষ্ঠান। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে আমরা দেশ বিদেশের বিভিন্ন স্থানে আমরা ঘুরে বেড়াই এবং আমরা চেষ্টা করি দেশ বিদেশের বিভিন্ন পর্যায়ে যারা ব্যক্তিবর্গ রয়েছে, যারা বাংলাদেশের এবং বহির্বিশ্ব বাংলাদেশিরা বিভিন্ন কার্যক্রমে দেশের সুনাম বয়ে আনছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম নয় দর্শক, আজকেও আমরা একজন গুণী মানবিক ডাক্তারের সাথে কথা বলবো। আমাদের সাথে আজকে এমন একজন মানবিক ডাক্তার যুক্ত আছেন। তার আগে বলে নিচ্ছি দর্শক, বরাবর মতো আপনাদের সাথে রয়েছি আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আমরা কথা বলবো না, প্রথমেই পরিচয় হব। আমাদের সাথে আজকে যুক্ত আছেন অত্যন্ত শ্রদ্ধেয় এবং অত্যন্ত আদর্শিক এবং মানবিক একজন ডাক্তার, যার কার্যক্রম ইতিমধ্যে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছেন। ডাক্তার ফাহমিদা ফেরদৌস, সহকারী অধ্যাপক, মনোরোগ বিদ্যা বিভাগ, জেড.এইচ শিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে শিকড় টিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আসলে আপনারাও মানবিক কাজ করছেন, প্রচারের মাধ্যমে সবাইকে অবগত করছেন। ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমরা আশা করব আমাদের দর্শক আপনার পরামর্শ নিয়ে এবং আমাদের যারা রোগী রয়েছে, বিশেষ করে একটা বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বহন করে, আমি সেটা দেখে খুবই আবেগ আপ্লুত হয়েছি যে আপনি একমাত্র ডাক্তার যিনি কিনা ভাষা বিদ্যা বা ভাষাবিদ হিসাবে সুখ্যাত এবং আপনি ডিগ্রি অর্জন করেছেন, এমফিল অর্জন করেছেন। তো এই প্রসঙ্গ দিয়ে যদি শুরু করি যে এই যে চিকিৎসা ভাষা বিদ্যা বা এই যে চিকিৎসা ভাষার সম্পর্কে আপনি পড়াশোনাটা করছেন বা এমফিল করেছেন, এইটার বিষয়ে আমরা যদি প্রথমে শুনি যে চিকিৎসা ভাষাবিদ্যাটা কি বা এটা কিভাবে আপনি অ্যাপ্লাই করছেন আপনার চিকিৎসা সেবায়? ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটা প্রসঙ্গ নিয়ে আসছেন। আপনি হয়তো বহির্বিশ্বে থাকেন, তাই আপনার এই বিষয়টা জানা বিধায় আজকে আমার কাজগুলো আপনার চোখে পড়েছে। আপনি অসংখ্য, আমি বলবো, জ্ঞানী একজন সাংবাদিক। যাই হোক, এখানে যে বলা হয়েছে মনোরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসা ভাষাবিদ, কথাটা ঠিক। মনোরোগ তো মানুষের মন থাকে বলে মস্তিষ্কে, তার বহিঃপ্রকাশ, যেমন মনের দুঃখ, কষ্ট, আবেগ, এটা ইতিবাচক আবেগই হোক আর নেতিবাচক আবেগই হোক, এটা আমরা প্রকাশ করি কি দিয়ে? ভাষা। এই যে মনের দুঃখ কষ্ট আমি ভাষা দিয়ে প্রকাশ করছি, এটা হয় আমি স্পিচ মানে অনেক কথা, শুধু যে কথা বলছি তা কিন্তু না। আমি চোখে চোখে তাকাচ্ছি, আমি ইশারা করছি, আমি হাসি দিচ্ছি, আমি বিরক্ত হচ্ছি, এটাও একটা ভাষার অংশ। শুধু যে এইটা কথা এবং অবাচনিক উপায় তা না, আমি কিন্তু সামাজিক ক্ষেত্র অনুযায়ী, যেমন আজকে আপনি একজন অতিথি হয়ে আসছেন আমার কাছে, আমি সেই অনুযায়ী আপনাকে ওয়েলকাম বা স্বাগত জানাচ্ছি। ঠিক এই ভাষার ব্যবহার হতে হবে সিচুয়েশন, মানে পরিবেশ এবং প্রতিবেশ অনুযায়ী নির্দিষ্ট। যদি আমি আমার ভাষার ব্যবহার, আমার ভাষা আছে, আমি প্রতিবেশ এবং পরিবেশ অনুযায়ী ব্যবহার করতে পারছি না, তাহলে এক ধরনের ডিসঅর্ডার বা বৈকল্য তৈরি হবে। অথবা আমি অনেক ভাষা জানি, আমি কথাই বলছি না, তাহলে কিন্তু যোগাযোগ হবে না। ঠিক আপনি যেহেতু বহির্বিশ্বে থাকেন, আবারও বলছি, বহির্বিশ্বে কাজগুলো হয় বিধায় আপনি এগুলোকে নোটিস করেছেন, দেখেছেন। আসলে যারা ল্যাঙ্গুয়েজ বা ভাষা, এটা অনেক রোগের কারণে, যেহেতু মনের দুঃখ কষ্ট আমরা বলি ভাষায়, অনেক রোগের কারণে এই ভাষাটা ইম্পেয়ারমেন্ট বা বৈকল্য তৈরি হতে পারে। যখন বৈকল্য তৈরি হয়, সেখানেই কাজ করবে একজন ভাষাবিদ। যিনি ভাষাবিদ, উনি ভাষার কোন উপাদান, ভাষার কিছু উপাদান আছে, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, এই যে আপনাকে বললাম ভার্বাল, নন ভার্বাল, এই জিনিসগুলোকে নির্ণয় করবেন কার কতটুকু নষ্ট হয়েছে
বা ইম্পেয়ারমেন্ট হয়েছে, এবং সেই অনুযায়ী উনি আসলে চিকিৎসা দিয়ে থাকবেন। আচ্ছা, চিকিৎসা দিয়ে থাকবেন, ওনার একদম পুরোপুরি যে ভাষাটা ফিরিয়ে নিয়ে আসবেন, যেমন পুরোপুরি ভাষাটা না আনলেও যেন তার যতটুকু বৈকল্য হয়েছে সেটা দিয়েই যেন সে একটা অর্থবহ জীবন অতিক্রম করতে পারে, সেই কাজটাই করাই হলো একজন ভাষাবিদের কাজ। হ্যাঁ, তখন যেহেতু আমি মনোরোগ, মনের সাথে জড়িত ভাষা, এই জন্য আমি এই ভাষাটার দিকে একটু আমার মানে গবেষণায় বলেন, লেখাপড়াটা একটু বেশি। জি, অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে বলেছেন। আমরাও মনে করি যে একজন মানুষ যখন ভাষা রুদ্ধ হয়ে যায় বা স্ট্রোক করা রোগী বা অটিজম বাচ্চারা, তো তখন কিন্তু তার জীবন মান কিন্তু একদম ক্ষুণ্ণ হয়ে যায়, যার জীবন যাত্রার যে প্রক্রিয়াগুলো কিন্তু বন্ধ হয়ে যায়, বিনষ্ট হয়। তো আপনি যে কথা বললেন যে একজন ভাষা রুদ্ধ ব্যক্তি কিন্তু তার আকৃতি দিয়ে বা তার চলনবলন দিয়ে, দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু, যেমন আমরা নাটকীয়তা দেখি যে অঙ্গ ভঙ্গি দিয়ে নাটক করা, সেটিও কিন্তু এক ধরনের বহিঃপ্রকাশ। অসংখ্য ধন্যবাদ। আমরা মনে করবো যে আজকের এই দর্শকরা কিন্তু এই কথাগুলো দিয়ে তাদের যারা অটিজম বাচ্চারা রয়েছে বা যারা একটু স্ট্রোক করা রোগী আছে, যারা ভাষা রুদ্ধ হচ্ছে, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করে তাদের স্বাভাবিক একটা পরিস্থিতিতে আনতে পারে বলে বিশ্বাস করি। আরেকটা বিষয়ে আমরা যদি জানতে চাই যে অটিজম সহ সকল ভাষা বৈকল্যদের নিয়ে অসংখ্য কাজ কিন্তু আপনি করেছেন, আমরা জানি। তো সেই ক্ষেত্রে আপনার কাজের অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন, দু একটি বিষয়, যে আসলে এই কাজের করতে গিয়ে আপনার কেমন লেগেছে, বা সেই যে একজন রোগী যখন একটু স্বাভাবিক অবস্থায় হয় আপনাদের কাজ যে মানে টাচ আপের থেকে, তখন আপনার কেমন লাগে, এবং এই কাজগুলো করতে গিয়ে প্রাথমিক থেকে আজ পর্যন্ত কেমন লাগছে বা কি অভিজ্ঞতা? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন বলেছেন। এবং আপনি বারবার বলছেন যে যেসব মানুষের ভাষা নষ্ট হয়ে যায়, তারা তো আসলে ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারছে না, তখন তো তার জীবন যাত্রাটা ব্যাহত হচ্ছে। তাদেরকে একটা অর্থবহ জীবন দেওয়াই আমাদের চিকিৎসকদের উদ্দেশ্য। শুধু আমরা চিকিৎসকরা বাবা মাকে হ্যান্ডস অন ট্রেনিং বা ডায়াগনোসিস করে বলে দিব যে রোগীর এই সমস্যা হচ্ছে, এবং বাবা মা এই জিনিসটা বাসায় অ্যাপ্লাই করবেন, এটা একটা সম্পূর্ণ আলাদা একটা ক্ষেত্র, আলাদা একটা বিজ্ঞানসম্মত কাজ। এখন অনেকেই নিজেকে বলে থাকেন আমি ভাষাবিদ বা আমি স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি দিচ্ছি, কিন্তু আসলে এটা কতটা বিজ্ঞানসম্মত? বিজ্ঞানসম্মত না হলে তো আপনি সেই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন না, রিঅ্যাক্ট হতে পারে। হ্যাঁ, রিঅ্যাক্ট হতে পারে, ওর সে আউটকাম আসবে না। যেমন আপনি অটিজম শিশুর কথা বারবার বলছেন, আমরা অটিজম নিয়ে, আপনিও বহির্বিশ্ব থেকে আসছেন। অটিজম তো সারা বিশ্বে এখন একটা খুবই একটা বার্ডেন ইস্যু। এখন অটিজম শিশুদের প্রথম হলেই ওরা ভাষার মাধ্যমে মনের দুঃখ কষ্ট প্রকাশ করতে পারছে না। যখন আমাদের কাছে চিকিৎসক, বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞর কাছে যাবে, যদিও এটা বলা হচ্ছে, আপনি আপনার বহির্বিশ্বে দেখেছেন দিস ইজ এ চাইল্ড মেন্টাল হেলথ ডিসঅর্ডার, শিশুদের মস্তিষ্কের বিকাশজনিত একটা সমস্যা। এই সমস্যাটা বা রোগটা নির্ণয় করবেন, এটাকে আসলে অটিজমের কারণে রোগটার ভাষাটা চলে গেছে না অন্য কোনো রোগের কারণে চলে গেছে, এটা নির্ণয় করবেন একজন ডাক্তার। উনাকে হতে হবে মনোরোগ বিশেষজ্ঞ। তারপর যদি ভাষায় অসুবিধা থাকে, তারপরে এটা চলে যাবে চিকিৎসা ভাষাবিদের কাছে। চিকিৎসা ভাষাবিদ নির্ণয় করবেন শিশুর ভাষার মধ্যে কোন কোন উপাদানগুলো ইম্পেয়ারমেন্ট আছে বা বৈকল্য আছে। তখন বাবা মাকে হ্যান্ডস অন ট্রেনিং এই কাজগুলো শিখিয়ে দেবেন যে এখানে এখানে কাজ করতে হবে। বাবা মা দিনের 24 ঘন্টার মধ্যেই এই কাজগুলো করে থাকবেন। এটাকে বলা হয় স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি। এটা এই স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি 2 ঘন্টা 3 ঘন্টা কোনো কাজ না। এটা কিন্তু যে শিশুর ভাষা নষ্ট হয়ে গেছে তাকে 24 ঘন্টা একটা কাজে, এবং এই কাজটা হতে হবে বিজ্ঞানসম্মতভাবে কাজ। আমি আমার মন মতো কাজ দিলাম তা হবে না। অথবা আপনি যখন পলিসি মেকিং করবেন, পলিসি মেকিং এ অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ থাকবে, একজন চিকিৎসা ভাষাবিদ থাকবে, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকবে, অকুপেশনাল থেরাপিস্ট থাকবে, সোশ্যাল ওয়ার্কার থাকবে। যার ভাষা নষ্ট হয়ে গেছে তাকে যদি আমি অন্য কোনোভাবে ভাষা আনার বা অন্য কোনো বিজ্ঞান দিয়ে আনার চেষ্টা করি, তাহলে কি সম্ভব? কখনো সম্ভব নয়। এই বিষয়টা আসলে আপনি ঠিকই বলেছেন, তবে টিম ওয়ার্কের একটা ব্যাপার রয়ে গেছে।
এবং একটা পরীক্ষণ পাত্রের মতো যে তাকে সার্বক্ষণিক পরীক্ষার মধ্যে রাখতে হবে, যাতে করে সে বুঝতে পারে যে এই কাজটা করলে আমাকে খাবার দিবে, এই কাজটা করলে আমাকে বাথরুমে নেবে, এরকম একটা পরীক্ষণ পাত্রের মধ্যে একটা টেকনিক করা। অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে আমাদের দর্শকরাও বুঝতে পেরেছেন। আমরা আবারও কথা বলবো। দর্শক, আমরা কথা বলছিলাম ডাক্তার ফাহমিদা ফেরদৌসের সাথে। দর্শক, কেউ কোথাও যাবেন না, ফিরছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে। শিকড় টিভি। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজে অনুষ্ঠানের সাথে রয়েছে আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সহকারী অধ্যাপক মনোরোগ বিদ্যা বিভাগ, জেড.এইচ শিকদার মেডিকেল ওমেন্স কলেজ অ্যান্ড হাসপাতাল, ডাক্তার ফাহমিদা ফেরদৌস। ফাহমিদা ফেরদৌস, আপনি বলছিলেন যে অটিজমদেরকে কিভাবে বা বাকরুদ্ধদের কিভাবে একটা পরীক্ষণ পাত্রের মাধ্যমে ট্রিমার করে তাকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনা যায়। অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে বলেছেন। আমরাও শুনেছি আপনার এই যে অভিজ্ঞতা বা এই যে জীবনের যে প্রত্যাশা ছিল যে একজন চিকিৎসক হবেন এবং সেই চিকিৎসাটা মানবিক কাজে অ্যাপ্লাই করবেন এবং মানুষ আপনাকে নিয়ে ভালোবাসবে বা মানুষকে আপনি ভালোবাসবেন। আমরা তো আজকাল দেখি যে অনেক সময় চিকিৎসকরা অনেক সময় অনেক ধরনের পত্রপত্রিকাও দেখেছে চিকিৎসকদের নিয়ে বাজে কথাও লেখালেখি হচ্ছে, মানবিক চিকিৎসক নয়, তারা অনেক ধরনের খারাপ ল্যাঙ্গুয়েজও, আমি সেটা উচ্চারণ করতে চাচ্ছি না। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে একজন মানবিক ডাক্তার হিসেবে অনেকেই চুজ করে, আমরাও জানি সেটা। তো এই যে আপনার প্রত্যাশাটা ছিল অ্যাজ এ ডক্টর হওয়ার আগে আর এখন একজন ডক্টর এবং একজন মানবিক ডক্টর এবং অসংখ্য কাজ আপনি করে চলেছেন, সেই ক্ষেত্রে প্রত্যাশাটা কতটুকু প্রাপ্তিতে রূপ নিয়েছে বলে আর কতটুকু ভালো লাগা সেটা যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা কোশ্চেন। আসলে আমরা এই পৃথিবীতে কিন্তু আসলে খুব স্বল্প একটা সময় নিই। আমরা মানে সবসময় ব্যস্ত থাকি নিজের, আমার কি হবে, আমার একটা গাড়ি, আমার একটা বাড়ি। কিন্তু ডাক্তাররা যখন একটা ব্রত নেয় তখন কিন্তু একটা মানবিক বা মানুষের জন্য জীবন উৎসর্গ করার একটা ব্রত নিয়েই সে আসে। কারণ আমার সাথে যাবে আমার কাজ, আমার পৃথিবীতে রয়ে যাবে আমার কাজ। আজকে এত দূর থেকে, সুদূর আমেরিকা থেকে, ইটালি থেকে আপনি আসছেন, আমার কাজ দেখেই আসছেন, আমাকে দেখে না, তাই না? আমার কাজের মধ্যে এই কাজগুলোর মানবিক, আমার প্রত্যাশা ছিল আমার কাজগুলোকে দিয়ে মানুষকে উপকার করা। আমাদের ডাক্তারদের এটাই উদ্দেশ্য, মানে মানুষকে উপকার করা। দেখেন, আমাদের ডাক্তারদের যে আমরা সেবা দেই, যদি একটা রোগীর কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু এটা আমাদের উপরেই এসে পড়বে। কোনো রোগীর ক্ষতি করা কিন্তু আমাদের উদ্দেশ্য না, কারণ এটা আমাদের কোনো খ্যাতি যশ বাড়াবে না, বরং আমাদের খ্যাতি যশ কমাবে। বিভিন্ন জন বলছেন এটা না বুঝে বলছেন, যারা বলছেন এটা হয়তো তাদের সমস্যা, কোনো ইনফিরিয়র কমপ্লেক্সিটি থেকে অথবা কোনো ইগো প্রবলেম থেকে বলছেন, তাই না? এখন আমি যেটা বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমার খুব উদ্দেশ্য ছিল একটা, আমি সবসময় নতুন কোনো কিছু নিয়ে কাজ করা, সবসময় নতুন কি জিনিস সারা ওয়ার্ল্ডে হচ্ছে, আমরা কেন করছি না, এটা আমার সবসময় আমার নিজের মনেকেই আলোড়ন দিচ্ছিল। এই জন্য আমি নতুন জিনিসগুলোকে নিয়ে কাজ করার দিকে সবচেয়ে আগ্রহী। হ্যাঁ, যেমন নতুন সবাই অ্যাজ ইউজুয়াল বিষয়গুলো চিন্তা করে, আমি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেছি। এই জন্য আমি এই শিশুদের জন্য মনে হয়েছে আমার জ্ঞানটা যদি এই শিশুদের একটা অর্থবহ জীবন দিতে পারে তাহলে তো এটা আমার জীবনের সর্বোচ্চ পাওয়া, তাই না? আজকে হ্যাঁ, দেশে বিদেশে আমি অনেক গবেষণা, যে আপনি আমার গবেষণামূলক কাজ দেখতে এসেছেন, ওই আমি গবেষণাগুলো আমি ছেড়ে মানে অনলাইনে আমি রুগী দেখেছি এবং ওদের কি করা উচিত এবং আমরা বাঙালিরা কি করছি, কতটুকু হওয়া উচিত, সেই গবেষণাগুলোই আমি বিভিন্ন পত্রপত্রিকাতে ছাপাচ্ছি। হ্যাঁ, এতে আমাদের সারা বিশ্বেও জানবে যে আমরা বাংলাদেশ কি কাজ করছি এবং পরবর্তীতে যারা পলিসি মেকিং আছেন তারা যদি চিন্তা করেন যে না, এদের বিজ্ঞানসম্মত চিকিৎসা দেব, কারণ চিকিৎসা মানেই তো একটা বসুপনা না, চিকিৎসা মানে হতে হবে আপনার বিজ্ঞানসম্মত। সারা ওয়ার্ল্ড কি করছে, আমি কি করছি, আমরা কি করছি, সারা ওয়ার্ল্ড কি করছে, আমরা কি করছি কিনা, কেন করতে পারছি না, কোথায় আমাদের লিমিটেশন, তাই না? আমি সেই জিনিসগুলো, নতুন জিনিসগুলোকে আমি সারা বিশ্বে অনলাইনে ছেড়েছি, বাংলাদেশের কিছু পত্রিকায় লিখেছি, এটা জার্নালেও লিখেছি, যাতে এই থেকে মানুষ উপকৃত হয়। এবং আমাদের ধর্মে বলা হয় সদকায়ে জারিয়া, মানে নিজের জ্ঞান
মানুষের কল্যাণে দান করা, আমি সেভাবেই দান করে যাচ্ছি। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা পুতুল আপা কিন্তু এই বিষয়ে অটিজমদের নিয়ে অসংখ্য কাজ এগিয়ে গেছেন এবং আপনারা তার অংশীদার। আমরা এটাই কামনা করি। আমরা চাই যে জাতির পিতার যে স্বপ্নের সোনার বাংলাদেশ প্রত্যয় গড়ার যে প্রত্যয়, সেটি আপনাদের মতো মানবিক ডাক্তাররা এগিয়ে আসলে আবারও আমরা মনে করি যে এগিয়ে যাবে। আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা যেহেতু আপনি ওমেন্স মেডিকেল কলেজের যেহেতু একজন অধ্যাপক, সরকারি অধ্যাপক, তো সেই ক্ষেত্রে আপনার যে শিক্ষার্থীরা রয়েছে, এই করোনা কালেও আমরা দেখেছি শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু কাজ করেছে, তারা এই করোনাকে উপেক্ষা করে আপনাদের সহযোদ্ধা হয়েছে। সেই প্রসঙ্গটাকে একটু বলবো যে আপনার কি ধরনের চিন্তা যে এই শিক্ষার্থীদেরকে আমি কোন ধরনের ডাক্তার তৈরি করতে পছন্দ করবেন বা কিভাবে শিক্ষাটা দিচ্ছেন আপনি? খুব সুন্দর প্রশ্ন। আমার শিক্ষার্থী কথা, আমার কোনো শিক্ষার্থী যদি ভালো করে, কোনো যেমন গুরু শিষ্য পরম্পরায় সারা যুগ যুগ চলে আসছে, যদি কোনো শিষ্য ভালো করে তাহলে কিন্তু গুরুরই নাম। যেমন পিতা পুত্র, যদি পুত্র কোথাও নাম করতে পারে তাহলে কিন্তু পিতারই নাম হয়। অতএব আমার যারা ছাত্রছাত্রী বা স্টুডেন্টস, তারা আমার সন্তান তুল্য। যদি তারা ভালো করে তাহলে তারা আমারই নাম হবে। আমি চাইবো তারাও যেন তাদের এই বিদ্যাকে মানবিক গুণাবলীতে ব্যবহার করে। কারণ আমরা পৃথিবীতে, বারবার আমি এই কথাটা সবাইকে বলি, পৃথিবীতে রেখেও যাচ্ছে আমরা কর্ম, নিয়েও যাব আমরা কর্ম। করোনাকালীন সময়ে হয়তো সবাই বলেছেন যে সার্ভিস হচ্ছে না, কিন্তু জেডএস শিকদার ওমেন্স মেডিকেল কলেজে আমরা প্রতিটা ডাক্তার, প্রতিদিন স্টুডেন্টস, ইন্টার্ন সবাই আমরা উপস্থিত ছিলাম। প্রত্যেক ডিপার্টমেন্টে আমরা রোগীদের জন্য আমাদের সর্বোচ্চ সাপোর্ট বা সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করে গেছি। চমৎকার, অসংখ্য ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যদি প্রবাসী দর্শকদের জন্য, যেহেতু আমাদের চ্যানেলটা প্রবাসী দর্শকদের জন্য আপনার কি বলার আছে? ধন্যবাদ। যারা প্রবাসী আছেন হয়তো আমাদের কাছ থেকে অনেক দূরে, কিন্তু আমরা তাদেরকে মন প্রাণে সবসময় মনে করি এবং যে কোনো সেবার জন্য যে কোনো সময় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। এবং যদি কখনো মনে করেন যে কোনো শিশুর কথা বলতে বা কোনো শিশুর কথা বুঝতে অসুবিধা হচ্ছে বা আচরণগত কোনো সমস্যা হচ্ছে, তখন সাথে সাথে কোনো দেরি না করে আপনারা চলে যাবেন একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিটা নেবেন। যে প্রবাসে এই ট্রিটমেন্টটা কিন্তু খুব উন্নত। এবং কখনো চিন্তা করবেন না একজন থেরাপিস্ট এসে আপনার বাচ্চাকে ভাষা শিখিয়ে দিবে। দায়িত্ব নিতে হবে বাবা মাকে। থেরাপিস্ট বা একজন চিকিৎসক আপনাকে অন্তত দেখাবে যে লাইনটা অথবা ট্রিটমেন্ট ওয়েটা, হ্যাঁ, যে কোনো একটা পথ হারিয়ে ফেললে যেমন হয়, একটা পথ দেখাবে, কিন্তু হেঁটে যেতে হবে বাবা মাকে। হ্যাঁ, আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কিন্তু হয়ে যায় 5 থেকে 5 বছরের, জন্মের পর থেকে 6 বছরের মধ্যে। ইন্টারভেনশন নিতে হবে এই 6 বছরের মধ্যেই। যদি ইন্টারভেনশনটা না নিতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে খুব বেশি বৈকল্য হয়ে যাবে। ওই পথ থেকে আমরা শিশুকে ফিরিয়ে আনা আসলে একটু কঠিন হয়ে যাবে, বা ভাষা বৈকল্য রোগীদের ফিরিয়ে আনাটা একটু কঠিন হয়ে যায়। এই জন্য বলবো আর্লি ইন্টারভেনশন, আর্লি ডায়াগনোসিস, আর্লি ইন্টারভেনশন। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করব দর্শকদেরও অনেক উপকার হচ্ছে বা হবে, এবং যারা দেখছে তাদের অবশ্যই আমি বলবো যে এই আপনার পরামর্শগুলো কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শিকড় টিভির সরাসরি নিয়মিত আয়োজন শিকড়ের খোঁজ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম, আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন ডাক্তার ফাহমিদা ফেরদৌস, সহকারী অধ্যাপক, জেডএস শিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সামান্যতম হলেও আপনার শিশুর কিছুটা উপকার হবে এবং অটিজম শিশুরা বাংলাদেশের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়েও এগিয়ে যাবে, এমনকি প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং যে দেশে আছেন সেই দেশের স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।
শিকড় টিভি।